সাইফ হাসানকে কি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের প্ল্যানে রাখা হবে অ্যাজ অ্যান ওডিআই ওপেনার, নাকি সাইফ হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ডিফারেন্ট কিছু চিন্তা করবে? সাইফ হাসান ঠিক এই মুহূর্তে যদি বলি যে ওডিআই টিমে খেলার মতন কতটুকু তিনি প্রিপেয়ার্ড, সাইফের টেকনিক কি ওডিআই টিমে তাকে খেলতে অ্যালাউ করে, নাকি সাইফের জন্য টি-20 ফরম্যাটটাই পারফেক্ট? চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে সাইফ হাসানের যেই 9টা ওডিআই ম্যাচ তিনি খেলেছেন সেখানে আসলে তিনি কেমন পারফর্ম করছেন। তার পারফরমেন্সের যদি গ্রাফটা আমরা দেখতে পাই তাহলে এই 9টা ম্যাচের ভেতরে তার আসলে উইনিং ম্যাচে তার ইম্প্যাক্ট কতটুকু ছিল বা তার ব্যাটিং অ্যাপ্রোচটা ওডিআই ফরম্যাটে কতটুকু আসলে গ্রহণযোগ্য ছিল, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। আপনাদের সাথে প্রথমেই সাইফ হাসান যেই 9টা ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে তার গড় মাত্র 25, মাত্র একটা 50 করেছেন, সেইখানে আমি যদি একটু ম্যাচ বাই ম্যাচ হিসেবে বলতে থাকি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সাইফ হাসান তিনি কীরকম পারফর্ম করেছেন বা কীরকম তার পারফরমেন্সের গ্রাফটা ছিল। আমি একেবারে শেষ সিরিজটা থেকে শুরু করব যেখানে আমরা পাকিস্তানের সাথে ওডিআই সিরিজ খেলেছি। সাইফ হাসান পাকিস্তানের সাথে লাস্ট ওডিআইতে করেছিলেন 36 রান, 55 বল খেলেছিলেন, যেখানে তার স্ট্রাইক রেট মাত্র 65 ছিল, মাত্র 3টা 4 মেরেছিলেন তিনি সেখানে। সেকেন্ড ওডিআইতে যেখানে বাংলাদেশ একটা মডারেট টার্গেট চেস করছিল, 279 চেস করছিল, সেখানে সাইফ হাসান মাত্র 12 বলে 12 করে আউট হয়ে যান। স্ট্রাইক রেট 100 থাকলেও 4 মেরেছেন 2টা। এবং তারপরে যেই ম্যাচটা ছিল প্রথম ওডিআই ম্যাচটাতে সাইফ হাসান রান করেছিলেন 4, যেখানে তিনি খেলেছিলেন 10টা বল, তার স্ট্রাইক রেট ছিল 40, কোনো 4 নেই, কোনো 6 নেই। এবং তারপরে যেই ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট ওডিআইতে, যেখানে তিনি 80 রান করেছিলেন, 72টা বল খেলেছিলেন, 6টা 4 ছিল, 6টা ছক্কা ছিল, স্ট্রাইক রেট কিন্তু ছিল 112-র মতন। ওয়েস্ট ইন্ডিজের সাথে সেকেন্ড ওডিআইতে তিনি 6 রান করেছিলেন, বল খেলেছিলেন 16টা, যেখানে তিনি একটা ছক্কা মেরেছিলেন, তার মানে, এবং একটা বলে যে আউট হয়েছিলেন, তার মানে তিনি 14টা বলে কিন্তু কোনো স্কোর করতেই পারেননি। এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট যে ওডিআইটা খেলেছিলেন সেখানে তিনি 6 বলে 3 রান করেছিলেন, কোনো 4 নেই, 6 নেই, স্ট্রাইক রেট ছিল 50। এবং তারপর আমি চলে যাবো আফগানিস্তানের সাথে সিরিজটাতে, যেখানে নাকি সেটা ছিল সাইফ হাসানের ডেবু সিরিজ, এবং সেখানে থার্ড ওডিআইতে সাইফ হাসান রান করেছিলেন 43, বল খেলেছিলেন 54, যেখানে ছিল 2টা 4, 3টা ছক্কা এবং স্ট্রাইক রেট ছিল 79.62। সেকেন্ড ওডিআইতে তিনি 23 বলে করেছিলেন 22 রান, যেখানে ছিল 3টা 4 এবং একটা ছক্কা, তার স্ট্রাইক রেট ছিল 95, এবং যেটা নাকি ছিল তার ডেবু ম্যাচ আফগানিস্তানের সাথে ফার্স্ট ওডিআইতে তিনি রান করেছিলেন 26, বল খেলেছিলেন 37, যেখানে ছিল 5টা 4, কোনো 6 ছিল না, স্ট্রাইক রেট ছিল 70। সাইফ হাসান যে ক্যারিয়ারে 9টা ওডিআই ম্যাচ খেলেছিলেন সেইটা যদি আমি টোটাল হিসাবটা করি তাহলে তিনি 9 ম্যাচে রান করেছেন 232, খেলেছেন 285টা বল, এবং তার অ্যাভারেজ তো বলেছি যে 25.77, যেখানে তিনি 4 মেরেছেন 21টা এবং 6 মেরেছেন 11টা। আমি যদি বাউন্ডারির পার্সেন্টেজটা বের করি, এই 232 রানের ভেতরে তিনি বাউন্ডারি মেরেছেন কত পার্সেন্ট, বা বাউন্ডারি থেকে তিনি কতটুকু রান আদায় করে নিয়েছেন যদি বলি তাহলে ভেরি স্পেসিফিক, তিনি বাউন্ডারি থেকে রান আদায় করেছেন 150 রান। তার মানে তার বাউন্ডারি হিটিং পার্সেন্টেজ হচ্ছে টোটাল রানের ভেতরে 64%। আপনি চিন্তা করে দেখেন সাইফ হাসান পুরোপুরিভাবে কিন্তু বাউন্ডারির উপরে নির্ভরশীল। আমি আরেকটু যদি বিস্তারিত বলি তাহলে আপনি দেখেন যে সাইফ হাসানের মূল সমস্যাটা কোথায়। সাইফ হাসানের ওডিআইতে কিন্তু মূল সমস্যাটা, যেটা খালি চোখে আমরা দেখতে পাই, ইউ ডোন্ট নিড টু বি আ ক্রিকেট অ্যানালিস্ট টু আন্ডারস্ট্যান্ড দিস স্মল ফ্যাক্ট, সেটা হচ্ছে সাইফ হাসান স্ট্রাইক রোটেট করতে কিন্তু তার অনেক সমস্যা হয়। তিনি কিন্তু সিঙ্গেলস বের করা বা গ্যাপ খুঁজে বের করা, এইটা কিন্তু তাকে সচরাচর এই গত 9টা ম্যাচের ভেতরে আমরা দেখতে পাইনি। এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। আপনি ওডিআইতে কিন্তু 300টা বলের খেলা, 50 ওভারের খেলা, সেখানে আপনি কিন্তু অনলি যদি বাউন্ডারি ডিপেন্ডেন্ট প্লেয়ার হন সেখানে আপনার সাকসেস করার পসিবিলিটি কিন্তু অনেক অংশে কমে যায়। সাইফ হাসানের ক্ষেত্রে কয়েকটা, আমি টেকনিক্যাল বিষয়ে একটু কম বলবো যেহেতু আমি টেকনিক্যাল অ্যানালিস্ট না, তারপরেও আমি আপনাদের সামনে কয়েকটা তার ব্যাটিং অ্যাপ্রোচ বা ব্যাটিং যদি বলি টেকনিক নিয়ে যদি বলি, আপনি দেখবেন তিনি হচ্ছে হাই ব্যাকলিফটে ব্যাট করেন সাইফ হাসান। হাই ব্যাকলিফটে ব্যাট করাটা কিন্তু সমস্যা না ইফ ইউ আর স্টিভেন স্মিথ, বা আপনি যদি ওই স্টিভেন স্মিথের ক্যালিবারের ক্রিকেটার হয়ে থাকেন তাহলে আপনি হাই ব্যাকলিফট কেন, আপনার টেকনিক না থাকলেও, আপনার ফুটওয়ার্ক না থাকলেও, আপনি খুবই ভালো টাইমার অফ দ্য বল হলে আপনি কিন্তু ভালো সাকসেস পেতেই পারেন। কিন্তু স্টিভেন স্মিথের সাথে যদি একটা কথা চলে যায়, সেখানে স্টিভেন স্মিথ কি স্লগার বা বটম হ্যান্ডে কিন্তু তিনি কি শুধু বাউন্ডারি ওরিয়েন্টেড প্লেয়ার কিনা স্টিভেন স্মিথের সব থেকে যেই জিনিসটা তাকে স্টিভেন স্মিথ বানিয়েছে সেটা হচ্ছে গুড টাইমার, এবং কোন বলটাকে কিভাবে খেলতে হবে সেই মেরিটটা, বলের মেরিটটা বুঝতে পারা কিন্তু স্টিভেন স্মিথকে আজকে
ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার ইন দ্য ওয়ার্ল্ড তাকে বানিয়েছে। সাইফ হাসানের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, তিনি হাই ব্যাক লিফটে ব্যাট করেন, অনেকটা তাকে ধরেন যে আপনি ওপেনার হিসাবে যদি কনসিডার করছেন, যেখানে ওপেনারের কিন্তু টেকনিকটাকে আপনি অলওয়েজ ইউ ক্যানট হিট দ্য বল, ইউ ক্যানট অলওয়েজ ডিপেন্ড অন দ্য বাউন্ডারিজ, ইউ ক্যানট অলওয়েজ ইন্টেন্ট টু হিট দ্য সিক্সেস। আপনাকে কিন্তু সফট হ্যান্ডে খেলে রান বের করতে হবে, উইকেটের কন্ডিশন বিবেচনা করেন, কি বলারের আপনি বলারের মান বিবেচনা করে আপনাকে কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচে ব্যাট করতে হবে। সেই অ্যাপ্রোচটা সাইফের কাছ থেকে কিন্তু আমরা লঙ্গার ফরম্যাট, ইভেন আমরা ডোমেস্টিকের কথা যদি বলি, বিসিএলের কথা বলি, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাইফকে কিন্তু রিসেন্ট টাইমে খুবই বেশি স্ট্রাগল করতে দেখা গেছে। যখন একটা ব্যাটার আসে প্রথম তখন কিন্তু তার অনেক উইক জোনগুলোকে নিয়ে আসলে ওইভাবে অ্যানালাইসিস হয় না, বিধায় কিন্তু তিনি খুব রাতারাতি সাকসেস পেয়ে যান। কিন্তু যখন নাকি এখন ক্রিকেটটা পুরোটাই কিন্তু হয়ে গেছে ডেটা ড্রিভেন, সো যখন নাকি তার উইক জোনগুলো নিয়ে যখন অ্যানালিসিস করা হয়, যখন নাকি অপোনেন্টের বোলাররা সেটা নিয়ে তারা ভালো স্টাডি করে থাকেন, তারপরে কিন্তু সেই ব্যাটারকে সমস্যায় পড়তেই হবে যদি সেই ব্যাটার সাইফ হাসানের মতন যদি টেকনিক বা অ্যাপ্রোচটা যদি ঠিক না করেন বা ফিক্স না করেন। কারণ সাইফ হাসান কিন্তু টোটালি দেখা যায় যে তিনি বাউন্ডারি ওরিয়েন্টেড প্লেয়ার, বা বাউন্ডারির উপরে ডিপেন্ডেন্ট কিন্তু হয়ে যায় তার ইনিংস, যেটা কিনা তার পুরো এই 9টা ম্যাচের স্ট্যাটস যদি দেখি ঘাটি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি, যে 64% কিন্তু তার রান এসেছে বাউন্ডারি থেকে। এবং আপনি যদি তার রিসেন্ট কয়েকটা ম্যাচের হাইলাইটসও দেখে থাকেন, যদি ম্যাচ পুরোটা নাও দেখে থাকেন, তাহলে দেখবেন যে তিনি সিঙ্গলস বের করতে কিন্তু তার অনেক বেশি সমস্যায় পড়তে হয়, সিঙ্গলস নিতেও তার সমস্যা ফেস করতে হয়, আনলেস তিনি যতক্ষণ পর্যন্ত অনেক বড় ব্যাটার না হয়ে যাচ্ছেন, তার স্ট্যাটস তার পক্ষে যতক্ষণ কথা না বলছে, ততক্ষণ পর্যন্ত আপনি সাইফের এই টেকনিকে আপনি ওডিআইতে সাইফকে কিন্তু কন্টিনিউ করাটা এটা কিন্তু গ্যাম্বেল হয়ে যাবে। কারণ আপনি যেই টেকনিকে সাইফকে আপনি ওডিআইতে নিয়ে এসে খেলাচ্ছেন, সেখানে কিন্তু আপনার পিচ প্রতিদিন আপনাকে পারমিট করবে না যে আপনি প্রতিদিন ফ্রম দ্য ফার্স্ট বল আপনি স্লগিংয়ে চলে যান। যেই বলটা নাকি সাইফ হাসান লাস্ট ওডিআইতে একটা 100 পার্টনারশিপ হওয়ার পরও তানজিদ হাসান তামিমের সাথে, সেই পার্টনারশিপে হওয়ার পরও সাইফ হাসান যেই বলটাতে বোল্ড হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদির, আপনি ওই বলটারই যদি আপনি লাইন এবং লেন্থ দেখেন এবং সাইফের অ্যাপ্রোচটা দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে সাইফ ওই শটটা খেলতে গিয়েছিল, ওইটা কি একটা ওপেনারের কি শট ওইটা হতে পারে কি না। তিনি যেভাবে ডাউন দ্য উইকেটে এসে পুরো উইকেটটাকে ওপেন করে দিয়ে ডাউন দ্য উইকেট দিয়ে স্লগই করতে চেয়েছিলেন, সেইটা কিন্তু শাহিন শাহ আফ্রিদির বলের লাইন লেন্থ সবই মিস করেছিলেন। ওইটা কিন্তু একটা ওপেনারের ব্যাট থেকে আপনি এটা আশা করতে পারেন না। সাইফকে কিন্তু যদি সেটেল হতে হয় ওডিআইতে, তাহলে তাকে স্ট্রাইক রোটেশন নিয়ে কিন্তু অনেক বেশি কাজ করতে হবে, স্ট্রাইক রোটেট করা শিখতে হবে, গ্যাপ বের করে সিঙ্গলস বের করা শিখতে হবে। যেই সমস্যাটা কিন্তু তানজিদ হাসান তামিমের ভেতরেও বছরখানেক আগে ছিল, কিন্তু তানজিদ হাসান তামিমের আবার টেকনিক ফার বেটার দ্যান সাইফ হাসান। এই জন্য তানজিদ হাসান তামিম কিন্তু সেই টেকনিকটা নিয়ে কাজ করেছেন বলে আজকে তানজিদ হাসান তামিম ওডিআইতে সাকসেস পাওয়া স্টার্ট করেছেন। সাইফকে যদি ওডিআই টিমে টিকে থাকতে হয়, তাহলে এইটা কিন্তু তার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ সাইফ এই টেকনিকে বা এই অ্যাপ্রোচে তিনি ওডিআই টিমে খুব বেশি দিন হয়তো বা তিনি টিকতে পারবেন না। কারণ পেছনে কিন্তু সৌম্য সরকার ওয়েট করছে। সৌম্য সরকারকে কেন পাকিস্তানের সাথে ওডিআই সিরিজে খেলানো হয়নি, এটা নিয়ে তো অনেক বেশি কথা হয়েছে অলরেডি। এবং টিম ম্যানেজমেন্ট ব্যাকিং করলেও, একসময় দেখেছে না জাকির আলী অনেককে টিম ম্যানেজমেন্ট কত ব্যাকিং করেছে, কিন্তু যখন আপনার পারফরমেন্স আপনাকে লেট ডাউন করতে থাকবে, তখন কিন্তু টিম ম্যানেজমেন্টের অল্টারনেটিভ খুঁজতেই হবে। সেখানে সৌম্য সরকার যেহেতু টিমে বা স্কোয়াডে অলরেডি আছেন বা থাকবেন, এবং তার সাথে যদি পারভেজ হোসেন ইমন হোক বা অন্য কাউকে যদি টিম ম্যানেজমেন্ট কনসিডার করে ন্যাশনাল টিমে নিয়ে আসার জন্য, সেই জন্য কিন্তু সাইফকে টিকে যদি থাকতেই হয়, সাইফের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক করতে হবে, ব্যাটিংয়ের স্টান্স ঠিক করতে হবে, ব্যাটিংয়ের টেকনিক নিয়ে কাজ করতে হবে। সর্বোপরি শুধুমাত্র বাউন্ডারি ডিপেন্ডেন্ট হয়ে সাইফকে থাকলে হবে না, তাকে স্ট্রাইক রোটেট করতে শিখতে হবে, বা সেই জায়গাতে তাকে দক্ষতা আনতে হবে। তাহলেই কিন্তু সাইফ হাসান একমাত্র ওডিআই টিমে টিকে থাকতে পারবেন। সাইফ হাসান যে বটম হ্যান্ডের প্লেয়ার, এই প্লেয়ারগুলোকে কিন্তু আপনি টি-20তে নামিয়ে দিলে, তিনি টি-20 হচ্ছে 120 বলের খেলা, টি-20তে আপনি ফ্রম দ্য ফার্স্ট বল আপনি হিট করতে পারেন, আপনি অল আউট অ্যাটাক করতে পারেন, কারণ টি-20 ওইটাই টি-20 আপনাকে অ্যালাউ করছে। সো আপনি সাইফের যদি যেই ব্যাটিংটা আপনারা দেখে থাকেন, সেটা হচ্ছে টোটালি ফিট হয় টি-20র জন্য, যেটা কিনা ওডিআইয়ের জন্য অনেকটাই এটা আসলে বিবর্ণ হয়ে যাবে, বা ওডিআইতে আসলে এই ব্যাটিংটা, ওডিআই ফরম্যাটটা এই ব্যাটিং পারমিট করে না। আর সেখানেই আমি আশা করব সাইফ হাসান যদি এই জিনিসগুলো নিয়ে ঠিক মতন কাজ করতে পারেন, তাহলে সাইফের কিন্তু ওডিআই টিমে টিকে থাকাটা ইজি হবে। আদারওয়াইজ সাইফকে কিন্তু 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের যে একটা ম্যানেজমেন্টের থিঙ্কিং থাকবে, সেখান থেকে কিন্তু সাইফকে খুব শিগগিরই
ড্রপ হয়ে যেতে দেখতে পারি। আপনারা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।